আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। নবম শ্রেণীর একদম বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এখানে প্রথম অধ্যায় থেকে সিকিউ কোশ্চেন নিয়ে আসছি এখানে, বা এখানে আপনার ওই যে রচনামূলক যে কোশ্চেনগুলো থাকবে। তো এই কোশ্চেনগুলো আমরা মোটামুটি এখানে কিছু আইডিয়া দেব, এবং এই কোশ্চেনগুলো পড়লে আমি আপনাকে বলতে পারি যে আপনার পরীক্ষায় আসার মতো হবে। এখন আমরা 1 নম্বর ম্যাথটা এখানে আপনি না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 নম্বর ম্যাথটা করতে হবে এখানে। হ্যাঁ, 2 নম্বর ম্যাথটা থেকে আমি শুরু করলাম। এখানে এখানে বলা আছে, দেখুন, দৃশ্যপট 1। একটি মোটরসাইকেল 108 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। তার মানে এত বেগে গতিশীল মানে কি, এটা কিলোমিটার/আওয়ার থেকে মিটার সেকেন্ড বাস করতে গেলে কি আমাদের 108 যেটা আছে এটাকে আমরা করবো কি 1000 দ্বারা গুণ করব। কারণ কিলো মানে 1000, 1000 মিটার মানে কিলো। আর ঘন্টা এখানে এটাকে আমরা 36 দিয়ে ভাগ করবো, 36 দিয়ে। আর 36 সেকেন্ড আমরা 1 ঘন্টা জানি এখানে। ওকে, এত বেগে গতিশীল, এবং ব্রেক করার পর এটাকে থামাতে 5 সেকেন্ড সময় লাগছে। এটা হচ্ছে আমাদের এত বেগে গতিশীল, এখানে বেগ আছে। তার মানে এটা আদিবেগ, সরি, এত বেগে যাচ্ছে মানে এটা আদিবেগ। আর সময় হচ্ছে আমাদের 5 সেকেন্ড। এখন আরোহী সহ মোটর সাইকেলের ভর কত এখানে, 205 কেজি, এখানে 50 কেজি। ওকে, এটা আমাদের দেওয়া আছে প্রথম দৃশ্যপট। এবং দ্বিতীয় দৃশ্যপটে কি বলা আছে দেখুন, নিচের একজন বালক 1.5 কেজি ভরের একটি ফুটবল ও একই ভরের একটি পাথর কিক করছে এখানে। মানে এখান থেকে ফুটবলটা কি করছে, এখান থেকে ওই একই ভরের পাথরের ভর হচ্ছে 1.2 কেজি, আবার ফুটবলের ভরও কিন্তু 1.2 কেজি এখানে। এখন বলছে বলটি 0.1 সেকেন্ডে স্থির অবস্থা থেকে এত বেগ লাভ করে, কিন্তু পাথরটি এত সময় পর স্থির অবস্থা থেকে এত বেগ প্রাপ্ত হয় এখানে। কি বলছে এখানে, বলটি এত সেকেন্ডে স্থির অবস্থান থেকে 0.1 সেকেন্ড স্থির অবস্থান থেকে এত বেগ লাভ হয় এখানে। হ্যাঁ, মানে এত বেগে কি যায় এখানে আবার। আর এখানে কিন্তু পাথরটি আমাদের এত সেকেন্ডে 0. মানে এখানে যে সময়টা আছে এখানে 0.1, আর এটা আমাদের 0.01। তার মানে এখানে সময়টা এখানে কি কম এখানে, তাই না? স্থির অবস্থান থেকে এত বেগ প্রাপ্ত হয়। ওকে, তার মানে আমাদের দুটোর ক্ষেত্রে সময়ের কিন্তু ডিফারেন্সটা আছে। দৃশ্যবল কি বলছে এখানে, দৃশ্যপট 1-এ বেগের মাধ্যমে, সরি, ব্রেকের মাধ্যমে মোটরসাইকেলের উপর প্রয়োগকৃত বল হিসেব করতে বলছে ব্রেক করার পর। এখন একটা বিষয় দেখুন, আমাদের ওখানে দৃশ্যপট 1-এ আমাদের কি ছিল, ভর দেওয়া ছিল 250 কেজি। তো আমরা এখানে লিখবো যে এখানে আরোহী সহ মোটরসাইকেলের ভর হচ্ছে 250 কেজি, এবং আদিবেগ কত এখানে, এই যে 108 কিলোমিটার/আওয়ার, এটা করলাম কি 1000 দ্বারা। এই 10-এর পর কিউব মানে কি, এটা অর্থই কিন্তু আমাদের 1000 এখানে। ওকে, এটাকে 36 দিয়ে ভাগ করলে কত হবে, 30 পাবো এখানে। এই শূন্য শূন্য কাটবো এখানে 1000-এর জন্য। 1000-এর দুটো শূন্য আমি যে কাটা দেই এখানে, তো 1000-এর এই শূন্য কাটলে আমাদের এখানে কি শূন্য শূন্য কাটা যাচ্ছে। আর 36 যদি এটাকে ভাগ করে দেখবেন যে আমাদের এখানে 30 পাবেন আর কি। আর যেহেতু আমাদের প্রথম দৃশ্যপটে ব্রেক করছে, ব্রেক করার পর গাড়িটা থেমে গেছে, তার মানে সেই বেগ কত এখানে, 0। হ্যাঁ, তার মানে এখানে ফাইনাল ভেলোসিটি কি কত এখানে, 0 এখানে। আর থামাতে সময় লাগছিল কত এখানে, আমাদের টির মানটা লাগছিল 5 সেকেন্ড। তো বল আমরা এফ ইকুয়াল টু কি জানি বলুন তো, এখানে এম এ জানি। তো আমরা এম হচ্ছে জানি বস্তুর ভর বা আরোহীর ভর, ত্বরণ জানি না। এই ত্বরণের জন্য আমরা কি করলাম কি, এই সূত্রটা বের করলাম এখানে, যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু আমাদের ব্রেক করা হয়, যে একটা বিষয় মনে রাখবেন, কোন একটা বস্তুর বেগ হ্রাস পাইলে, হ্রাস কখন পায়, যখন ব্রেক করা হয়। তো কোন একটা বস্তুর বেগ হ্রাস করলে তখন আমাদের কি হয় বলতো, মন্দন হয় এখানে, তাই না? বেগ হ্রাসের হার মন্দন। তো আমাদের এখানে কিন্তু এই যে এই জায়গাতে মন্দনটা আমি পাচ্ছি এখানে, এখানে দেখুন, এই যে এটা করলে -6 পাবো এখানে। তো বল এফ ইকুয়াল টু এম এ, এম মানে কত এখানে, 250, আর হচ্ছে এ মানে কত এখানে, -6। তো এই দুটোকে গুণ করে দেখবেন যে 1.5 ইন্টু 10 পাওয়ার কিউব। হ্যাঁ, তো কত হবে এখানে, এটা গুণটা করতে পারবেন না এখানে, নর্মালি গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে বলের মান তো কখনো নেগেটিভ হবে না এখানে, জাস্ট বল তো নেগেটিভ বলতে বোঝাচ্ছে কি, এখানে বাধা দানকারী বল, মানে বাধা দিচ্ছে বলটাকে। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেনটা আমাদের কি বলছে, একটু কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, খুবই ইজি এবং ইম্পর্টেন্ট। দৃশ্যপট 2-এ একই সময়ের সাপেক্ষে ফুটবল এবং বস্তুর উপর প্রয়োগকৃত বলের মানের তুলনা করতে বলছে এখানে। ওকে, এই সময়ের সাপেক্ষে, একই না, এই সময়ের সাপেক্ষে। তো এখানে খ নম্বর অ্যান্সার দেখতেছি আমরা। তো এখানে প্রথম যে আমরা এখানে বলে যে বলটা প্রয়োগ করছিলাম এখানে, সেটা হচ্ছে ভর ছিল কত, দুটার ক্ষেত্রে আমাদের এটা। আর আদিবেগ তো আমাদের কি ইনিশিয়ালি আমাদের 0 ছিল, কারণ আমাদের কোশ্চেনটা একটু পড়ার সময় একটু ভালো করে পড়তে হবে কিন্তু। কি বলছে এখানে, একজন বালক এত ফুটবল এবং এত, এমন বলছে বলটি স্থির অবস্থান থেকে শুরু করছে এখানে। কি বলছে দেখুন তো, স্থির অবস্থান। তো স্থির অবস্থান বলতে আমরা কি বুঝতেছি, বলটার আদিবেগ কি আছে এখানে, 0 আছে এখানে। তাহলে আদিবেগটা আমাদের কত এখানে, 0। ওকে, আবার পাথরও কিন্তু আমাদের স্থির অবস্থান, তার মানে পাথরের ক্ষেত্রে আদিবেগ কি হবে, 0 হবে এখানে, এই আর কি বিষয়। আদিবেগ 0 এবং শেষ বেগ কিন্তু এর 15 হয়েছিল, এবং এর সময় কত বলুন তো, টি1 0.1 সেকেন্ড, তাই না?
তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তো প্রথম বলের ক্ষেত্রে যে বের করতেছি এখানে ফুটবলের ক্ষেত্রে, প্রথমটা আমরা কি বের করবো, ফুটবলের ক্ষেত্রে আমরা এখানে প্রকৃত বলের মানটা বের করবো। এফ ইকুয়াল টু এম এ, এম এর মান আর এ মানে কি লেখা যাবে, ভি মাইনাস ইউ বাই টি লেখা যাবে। তো ভি হচ্ছে আমাদের তো এখানে কত বলুন তো, এখানে 15 আর আদিবে কত এখানে 0। 15 মাইনাস 0 সময়টা কত এখানে 0.1, তার মানে এটা হচ্ছে ভরের মান। এখন এটাকে ক্যালকুলেট মানে এটা করবেন 1.2 কে 15 দ্বারা গুণ করবেন, ভাগ কত 0.1 করবেন, করে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 180 নিউটন পাবেন এখানে। আবার পাথরের ক্ষেত্রে আপনি কি পাবেন, পাথরের ক্ষেত্রে ভরটা হচ্ছে আমাদের 1.2, এখানে আদিবেগ 0, সেই বেগ কত 15, কিন্তু সময়টা এখানে কত 0.01 সেকেন্ড। ওকে 0.01 সেকেন্ড। তো এখানেও সেম সূত্রে এফ ইকুয়াল টু এম ওয়ান আর এম টু এ টু, এ টুর সূত্রে জাস্ট টি টুর এখানে চেঞ্জ হবে, আর এখানে টি টুর মানে কত 0.01। এ আর কি বিষয় দিয়ে এটা করলে দেখবেন যে আমাদের এখানে 1800 পাবেন আর কি। তো এটাকে যে ভাগ করেন দেখবেন যে আমাদের এখানে পাথরের ক্ষেত্রে বলটা আমাদের কি বেশি হচ্ছে এখানে, তাই না, কারণ বেশি বল প্রয়োগ করা লাগছে, এবং দেখবেন যে পাথরের ক্ষেত্রে আপনার পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। তো কম্পেয়ার করলে দেখা যাবে এফ টু বাই এফ ওয়ান, এটা 1800, শূন্য শূন্য কাটবেন, এটা কাটলে 10 হবে এখানে, তার মানে 10 গুণ এখানে। ওকে, মানে এফ টু যে পাথরের যে বলটা, এটা আমাদের এমনিতে ফুটবল খেলার যে বলটা আছে এর থেকে আমার 10 গুণ বেশি আর কি ছিল, তাই না। যাক, পাঞ্জেরি বই এটা সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। একটি গতিশীল বস্তু এত বেগে গতিশীল, একটা গতিশীল বস্তু 2.2 মিটার সেকেন্ড প্লাস 1 বেগে গতিশীল, তার মানে এটা ভির মান দেওয়া আছে এখানে, আলহামদুলিল্লাহ। এবং 3 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর, এর সময়ের মান দেওয়া আছে 3 সেকেন্ড পরে এই বস্তুর ত্বরণ দেওয়া আছে কত এখানে 1.8, এর ত্বরণ মানে আছে অ্যাক্সেলারেশন, এর মান দেওয়া আছে। ওকে, তো এখন ক নম্বর বলছে এখানে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে এখানে। তো 3 সেকেন্ড পর এখানে বস্তুটির বেগ কত হবে সেটা আমরা বের করবো এখানে। তো এখানে দেখুন, তো ইনিশিয়ালি তার কিন্তু এখানে যে এটা ছিল, এখানে যে ইনিশিয়ালি দেখুন এখানে কি বলা আছে, এখানে এত বেগে গতিশীল, মানে এটা ইনিশিয়ালি বেগ, আদি বেগ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভেলোসিটি বা আমাদের প্রথম প্রথম বেগ আর কি এখানে। ওকে, আর আমাদের বেগ হচ্ছে পরের বস্তুটির বেগ কত হবে এখানে, হ্যাঁ, এত সেকেন্ড পর বেগ, মানে এত সেকেন্ড পর মানে কি ইনিশিয়ালি শুরু করছে মনে করুন এখানে 2.2 বেগ নিয়ে এসে শুরু করছে, এখান থেকে 3 সেকেন্ড চলছে, এখানে 3 সেকেন্ড যাওয়ার পর সে এখানে তার বেগটা কত, এটা আমাদের ফাইনাল ভেলোসিটি বা আমাদের যেটা শেষ বেগ বলা হয় এখানে। সূত্র আমরা কি জানি, আমরা আমরা এখানে কি কি জানি সেটা, আদি বেগ দেওয়া আছে এখানে, ত্বরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে এখানে। ওকে, তো আমাদের বের করতে বলছে, আমাদের এখানে এই ভির মানটা বের করতে বলছে। এখন আপনার কথা হচ্ছে আমি সূত্র কোনটা ইউজ করবো, এটা হচ্ছে আপনার মেইন বিষয়, এটা কিন্তু অনেকেই ভুল করেন। তো দেখুন আমাদের এখানে বেগ বের করতে বলছে, আমরা যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা আমরা একটা সূত্র জানি, আবার এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই দুটো আমরা বেগ, শেষ বেগ বের করার সূত্র জানি। কোনটা ইউজ করবেন, দেখুন আমাদের এই সূত্রের ক্ষেত্রে আমাদের এখানে শেষ বেগ বের করতে হবে, আদি বেগ আছে, ত্বরণ আছে, কিন্তু আমাদের দূরত্বটাই আমাদের কিনে এখানে দূরত্বর মানটা নেই, মানে এস এর মানটা নেই, এই জন্য আমরা এই সূত্র নিব না, নিব কি আমাদের এইটা নেব, কারণ আমাদের টির মান সবই দেওয়া আছে। তো এখানে মানটা বসাবেন আদি বেগ, তারপরে এ ইন্টু টি করবেন, করার পর ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 7.6 পাবেন আর কি মানটা। ওকে, আচ্ছা, এরপরে দেখুন আমরা পরে অংশটা দেখি, বস্তুটির উপর ক্রিয়াশীল বল 1 নিউটন হলে তার ভর কত। তাহলে বলের মানটা মানে কি এফ এফ ইকুয়াল টু 1 নিউটন যে আমাদের হয়, তো আমাদের এই ভর মানে কি এম এর মানটা আমাকে বের করতে বলছে, এম ইকুয়াল টু হট। আর বলছে এখানে তারপরে বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান যদি আমাদের 5 নিউটন হয়, মানে আমাদের একবার 1 নিউটন, এর জন্য ভর বের করব। আবার যে আমাদের এখানে বলের মানটা যে 5 নিউটন হয়, এখানে কত নিউটন, 5 নিউটন, তখন আমাদের ত্বরণ কত, ত্বরণ মানে হচ্ছে এ অ্যাক্সেলারেশন, এটা বের করতে বলছে। আই থিঙ্ক কোশ্চেনটা বুঝতে পারছেন, কোশ্চেনে জাস্ট আসলে এখানে জাস্ট এ এতটুকু একটা অংশ, এতটুকু এক অংশ, মানে দুটার জন্য দুটো স্টেপে কাজ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। যাই হোক, অ্যান্সারটা করলে আপনি বুঝতে পারবেন। আমরা এখানে প্রথমত 1 নিউটন বলের জন্য, আর ত্বরণ তো আমরা জানি এখানে ত্বরণ কত 1.8, এখানে দেওয়া আছে ত্বরণ, তাই না, এখানে দেখুন এই দেওয়া আছে এখানে ত্বরণ। এই যে আমি একটু জাস্ট যেগুলো দেওয়া আছে একটু বলে দিই, এখানে আমাদের এই বেগ দেওয়া আছে, আদি বেগ, সময় দেওয়া আছে এবং কি ত্বরণের মান দেওয়া আছে এখানে। ওকে, এই তিনটা আমাদের জিনিস দেওয়া আছে এখানে। সো এখন আমরা এই যে 1 নিউটন বলের জন্য এম এর মানটা বের করবো, এফ ইকুয়াল টু আমরা এম এ জানি নিউটনের দ্বিতীয় সূত্র, এম ইকুয়াল টু এফ বাই এ লেখা যাবে। এটা 1/1.8, এটা করলে কি 0.555, এটা আমাদের এখানে বস্তুর ভর পেলাম, এখানে কি পেলাম বস্তুটার ভর, কারণ বস্তুর ভর কিন্তু দেওয়া ছিল না, এটা একটু মার্ক করে রাখি, এই বস্তুর আমি ভরটা এখানে এটা পেলাম। এখন আমাদের বলছে কি, এবার আমাদের বস্তুর বলটা কত হচ্ছে এখানে, ভর তো মানে কনস্ট্যান্ট মান, ভর আসলে এমন একটা জিনিস যেটা আমাদের কি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিয়ে যান না কেন, ভরের মান কখনো চেঞ্জ হয় না। ওকে, ভর সবসময় একই থাকে। তো বস্তুর ভরটা আমরা পেলাম, এখন আমাদের বলের মানটা চেঞ্জ করে আমি কি 5 নিউটন করছি এখানে। তো বলের মানটা যদি আপনি 5 নিউটন বল করেন, তাহলে আমাদের এখানে ত্বরণ কত হবে, তা এখানে থেকে লেখা যাবে বল এফ ইকুয়াল টু এম এ ড্যাশ,
এটা ইকুয়াল টু এফ ড্যাশ বাই এম লেখা যাবে। তো এটা 5 নিউটন বাই এখানে ভরটা তো আমাদের কনস্ট্যান্ট, তো এটা করলে কি 9.10 এটা পাবো তখন আর কি। ওকে, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন। আমি মানে খুব হার্ড জিনিস না, খুবই ইম্পর্টেন্ট বিষয় আর কি। তো 5 নম্বর কোশ্চেনটা একটু দেখুন কি বলা আছে। একদিন ক্লাসে বিজ্ঞান বিষয়ের শিক্ষক তার ক্লাসের সকল মৌলিক বল সম্পর্কে আলোচনা করছিল। আমরা মৌলিক বল পড়ছিলাম এখানে, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং কি এটাই তো ছিল তাড়িৎ-চুম্বক বল। শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন যে 4 ধরনের মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এটা একটু হাইলাইট করে রাখি এখানে, এটা শিক্ষক বলছে। এরপর তিনি ক্লাসের মৌলিক বল সমূহের মান এবং পাল্লার তারতম্য ছকে এঁকে বুঝালেন। এখানে বই থেকে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে, তাই করবেন। দৃশ্যপটে যে দুইটি মৌলিক বলের নাম উল্লেখ করা নেই সেই দুটি মৌলিক বল সম্পর্কে লিখতে বলছে এখানে। তো দৃশ্যপটে মহাকর্ষ বল এবং সবল নিউক্লিয় বলের উল্লেখ করা হয়েছে, কিন্তু তবে দুইটি বলের নাম উল্লেখ করা নেই, সেটা হচ্ছে তড়িৎ-চুম্বক বল এবং কি দুর্বল নিউক্লিয় বল। দেখুন আমাদের এখানে বলা আছে আমাদের সবল নিউক্লিয় বলটাই শুধু আমাদের উল্লেখ করা আছে এবং কি আমাদের দুর্বল নিউক্লিয় বলটাই উল্লেখ করা আছে এখানে। ওকে, আচ্ছা, সরি, মহাকর্ষ বলটা উল্লেখ করা আছে, তার মানে উল্লেখ করা নেই কি তাড়িৎ-চুম্বক বল এবং কি আমাদের দুর্বল নিউক্লিয় বল। তো এই দুটো আমরা বল নিয়ে আলোচনা করবো। এখন তড়িৎ-চুম্বক বলটা কি আপনার বইয়েও দেওয়া আছে এখানে, বই থেকে আপনি পড়ে নিতে পারেন। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে। তড়িৎ-চুম্বক বল হলো বৈদ্যুতিক চার্জযুক্ত কণা মাধ্যমে ক্রিয়াশীল বল যা বৈদ্যুতিক ও চুম্বক ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ পায়। আর গুরুত্বটা কি এখানে, এটা আলোক তন্ত্র, এটা পড়বেন। তারপরে এখানে পাল্লা অসীম পর্যন্ত যাবে এখানে। ওকে, আবার শক্তি হচ্ছে 10 পাওয়ার 36। আবার দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমাদের কি এই বলটার ডেফিনিশনটা দেবেন এখানে। ওকে, বই থেকে দেখে নিতে পারেন। এরপরে কোশ্চেনটা হচ্ছে আপনার শিক্ষকের যে দুটি ছক এঁকেছিলেন সেগুলো আমাদের এখানে দেখাতে বলছে। মানে শিক্ষক কিন্তু আমাদের সবগুলো বলে কিন্তু ইয়া দিয়েছিল, যেমন মৌলিক বল, তার মানে এখানে বলের শক্তি এবং পাল্লা, এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে এখানে। এখানে বল সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী এবং এর পাল্লা 10⁻⁻15। তড়িৎ চুম্বক বল হচ্ছে আমাদের শক্তিশালী কিন্তু সবল থেকে কম, এটা অসীম পর্যন্ত যাবে এখানে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে মাঝামাঝি বা মাঝারি আকারে, এটা 10⁻18। মহাকর্ষ বল কত এখানে সবচেয়ে দুর্বল, এটা আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত, এই আর কি বিষয়াদি। এরপরে আপনার এখানে আরো কিছু কোশ্চেন আছে, একটু দেখুন এই 6 নম্বর কোশ্চেনটা। একদিন সকালে মাহবুব তার ঘরের গুছানোর সিদ্ধান্ত নিলেন। সে তার ঘর গুছানোর এক পর্যায়ে পড়ার টেবিলটিকে এক পাশ থেকে অন্য পাশে নিতে এটিকে ঠেলা শুরু করলো এখানে, কিন্তু সে সহজেই টেবিলটিকে ঠেলতে পারছিল না। তখন তার বড় ভাই এসে তাকে সাহায্য করলো। এরপর তার বড় ভাই তাকে বলল যে এখানে নিউটনের গতির তৃতীয় সূত্র কাজ করছে, আর সেই বলের জন্য আমরা হাঁটাহাঁটি করি বা আমাদের সূত্র দিয়ে ব্যাখ্যা করি। এখন আমরা বলছি এখানে দৃশ্যপটের টেবিল খেলার ক্ষেত্রে মাহবুবের বড় ভাইয়ের করা মন্তব্য ঠিক কিনা। এখানে এখানে বলছে মাহবুবের বড় ভাইয়ের একদম ঠিক, কিন্তু এখানে কারণ নিউটনের তৃতীয় সূত্র উল্লেখ করা হয় প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। এক্ষেত্রে মাহবুব যখন টেবিলে ঠেলছিল তখন টেবিলও সমান এবং বিপরীত মুখে বল কি তাকেও ঠেলছিল। মাহবুব টেবিলের দিকে বল প্রয়োগ করার সময় টেবিল তার কি মেজের দিকে ঘর্ষণের ফলে কি আমাদের ঘর্ষণ বল ক্রিয়া হয়। আমরা জানি কি গতির বিরুদ্ধে কি করে ঘর্ষণ ক্রিয়া করে এখানে। ওকে, তাহলে টেবিল ঠেলার ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র কার্যকর, কারণ মাহবুবের প্রয়োগ করা বলের বিপরীতে টেবিলও একটি প্রতিক্রিয়া বল করছিল, যা গেলে পড়লেই বুঝবেন আশা করা যায়। এখন এরপরে বলছে দৃশ্যপট 2 মাহবুবের বড় ভাই শেষ উক্তিটি ব্যাখ্যা করতে বলছে। মানে হাঁটাহাঁটি যেটা আমরা করি এখানে, এটা আমাদের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা যে হাঁটাহাঁটি করি এটা আমাদের নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে পড়ে আর কি। যাই হোক, এটা পড়বেন, এটা বই থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা এটা পারবেন আশা করা যায়। হাঁটাহাঁটি করা, ঠেলাঠেলি করা, নৌকা থেকে লাফ দেওয়া, ওকে, এগুলো সবগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আবার এখানে লং জাম্প যেটা সেটা নিউটনের থার্ড। মনির 5 কেজি ভর এখানে বলছে। এখন আমি একটু হাইলাইট করে রাখি 5 কেজি ভর মানে এম এর মান দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে এম। একদিন বিকালে মনির তাদের বাড়ির পরিষ্কার করছিলেন। এক সময় সে বাড়ির দেওয়াল পরিষ্কার করতে করতে একটি পুরনো চেয়ারে উঠে বসলো এখানে, কিন্তু চেয়ারটা ভেঙে গেল। এরকম হয় না যে আমরা পুরাতন চেয়ারের মধ্যে উঠে যাই তখন চেয়ারটা ভেঙে যায়, অনেক সময় হয় না, এরকম ঘটনা ঘটছে। দৃশ্যপটের চেয়ারটি ভেঙে যাওয়ার কারণটা ব্যাখ্যা করতে বলছে এখানে। ওকে, তো মনিরের ভর কত এখানে 55 কেজি এখানে। তো একটু বলে দিই এখানে আমাদের ওয়েটটা এখানে কাজ করবে। আমরা ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু আমরা কিছু এমজি জানি এখানে। ওকে, চেয়ারটি ভেঙে যাওয়ার কারণ হলো মনিরের ভরের কারণে চেয়ারটির উপর প্রকৃত বলের তার ধারণ ক্ষমতার চেয়ে কি বেশি আমাদের বল প্রয়োগ করেছে এখানে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মনির চেয়ারটির উপর যখন দাঁড়ায় তখন তার ভর অর্থাৎ ওয়েট কত হবে ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তো এমজি মানে আমাদের এখানে কি এম মানে হচ্ছে 55 আর কি জি মানে 9.8। ওকে, এত নিউটন বল হবে এখানে। আর চেয়ারটি মনিরের ওজনের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল উৎপন্ন করার চেষ্টা করে।
কিন্তু চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল ক্ষমতা কত এখানে, এই 539 এর কম। কারণ আমাদের আর নিচের দিকে বল প্রয়োগ করছে কত এখানে বলুন তো, 539 মনির করতেছে। চেয়ারও উল্টা ভাবে কি করবে, তার দিকে একটা বল প্রয়োগ করবে। যদি আমাদের এই মানটা যে কম হয় এখানে, তাহলে আমাদের চেয়ারটা ভেঙে যাবে, আর এটা যে বেশি হয় তাহলে আমাদের কি চেয়ারটা টিকে থাকবে আর কি, এটা আর কি বিষয়। এর বিষয় এরপরে বলছে এখানে, মনি যদি সর্বোচ্চ 575 এবং কি 520 প্রতিক্রিয়া বল দিতে পারে এমন দুটি চেয়ারে ওঠে, তাহলে কি হতে হবে এখানে। এখানে বিষয়টা এটাও বলা আছে এখানে দেখুন, এত নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারলে এমন একটা চেয়ারের ক্ষেত্রে আমাদের কি হবে, ক হতে পাই আমরা কি, এটা পেলাম কত এখানে 539 পেলাম এখানে। তো আমাদের এখানে আছে 575, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চেয়ারটা কি ভেঙে যাবে না এখানে, কারণ কি আমাদের এখানে প্রতিক্রিয়া বলটা আমাদের কি আমাদের মনিরের বলের সমান এখানে, বা তার থেকে বেশি এখানে, ওকে। আর 520 ক্ষেত্রে এটাও ভেঙে যাবে, হ্যাঁ। কেন ভেঙে যাবে বলুন তো, এখানে এখানে ধারণ ক্ষমতা আমাদের কম কিন্তু এখানে, এই আর কি বিষয়, এটা পড়লেই হবে আর কি। এরপর আমাদের একটা রিডিং পড়া আছে, আমরা রিডিং পড়াগুলো না পড়ে ম্যাথগুলো করি, কারণ ম্যাথগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট এখানে। 9 নম্বর ম্যাথটা আমরা দেখি। ওকে, আমরা এখানে দেখি প্রথমত কয়টা ম্যাথ আছে এখানে, এই সিকিউ ম্যাথ কতগুলো আছে, মোটামুটি আমাদের এখানে ম্যাথ আছে কটা, এখানে 12টা আছে। তো আমরা 9 নম্বর ম্যাথটা আমরা সবগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ। একজন বিজ্ঞানী একদিন তার বাসায় বসে সেখানে পৃথিবীর ব্যাসার্ধ কত তা হিসাব করার চেষ্টা করছিল। তিনি সেখানে বসে হিসাব করছিলেন, যেখানে মহাকর্ষজনিত বলের মান আমাদের ছিল যে যেটা জির মান, এখানে মহাকর্ষ বল মানে কি জির মান 9.8 এখানে, ওকে। আচ্ছা, তো এবং আহ, তার সহকারী সেখানে একটা এত গ্রাম ভরে একটা আপেল এনে মেঝেতে রেখে দিল। আপেল, তো এত গ্রাম ভর মানে আমাদের এম এম মান দেওয়া আছে এখানে 108 গ্রাম। এটা আমি পরে এখানে কি করবো, এখানে এই ভরটাকে গ্রামে করবো 1000 দিয়ে ভাগ করে। এরপর সেখানে একটি ক্রিয়াশীল বল মহাকর্ষ বল হিসেবে চাইলো এখানে, তার পৃথিবীর ভর দেওয়া আছে এখানে, এটা আমাদের পৃথিবীর ভর আছে ক্যাপিটাল এম। দৃশ্যপটে বিজ্ঞানীর বাসা যেখানে অবস্থিত সেখানে পৃথিবীর ব্যাসার্ধ কত। তো আমরা এখানে জির মান এবং আর এর মান জানলে কিন্তু আমরা এখানে মানটা বের করতে পারবো। আমরা জি ইকুয়াল টু কি জানি এখানে সূত্র, জি এম বাই আর স্কোয়ার, বা এখানে লেখা যাবে আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে কি জি এম বাই জি লেখা যাবে। তো এই আর স্কোয়ারটা এই পাশে রুট হবে এখানে। তো জি হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, এর মান আছে এখানে কি 6.67 10^11। আর এম এর মান হচ্ছে পৃথিবীর ভর দেওয়া আছে দেখুন আমাদের এখানে, এই যে এটা 5.97 এটা আর কি দেওয়া আছে, এটা পৃথিবীর ভর এখানে, ওকে। তো এই মানটা আমরা এখানে পেলাম। আর জির মান তো 9.8, এই মানগুলো আমরা বসাবো এখানে, বসানোর পর ক্যালকুলেশন করে দেখবেন যে আর এর মানটা এটা পাবেন আর কি, ওকে। আচ্ছা, এখন এরপরে বলছে দৃশ্যপটে আপেলটির ওপর ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। আপেলের ভর দেওয়া আছে কিন্তু 128 এখানে, ওকে। তো আপেলের ভর আছে 128, তো আমি এটাকে যদি গ্রাম থেকে কেজিতে করি, এই 128কে আমরা করবো কি 1000 দ্বারা ভাগ করে দেবো এখানে, করলে আমাদের এটাতে ভাগ করলে 0.128 পাবো, এবং আমাদের মধ্যাকর্ষণ জির মান পাবো এখানে। তো এফ ইকুয়াল টু আমরা এম এ জানি, এম এর মান এবং জির মান বসাবো, বসানোর পর দেখবেন আপেলটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 1.255 এত নিউটন, ওকে। আচ্ছা, এরপরে দেখুন 10 নম্বর ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, একটা বস্তু দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে একটা ভর দেওয়া আছে 600 গ্রাম। তো 600 গ্রামকে কেজিতে করলে কি 600কে 1000 দ্বারা ভাগ করতে হবে। তারপর এখানে বি দেওয়া আছে এবং এ দেওয়া আছে এখানে। তো এ এবং বি এর মান দেওয়া আছে এখানে, হ্যাঁ। তো এ এবং বি দৈর্ঘ্য প্রস্থ বোঝাচ্ছে এখানে, আর যার ঘনত্ব দেওয়া আছে এখানে, যে আমাদের এখানে যে বস্তুটা আছে এর ঘনত্ব দেওয়া আছে এখানে, ওকে। আর বি হচ্ছে সোনার বারবার বাতাসের ওজন 10 গ্রাম, এবং এটাকে পানিতে যখন ভাসে তখন আমাদের ওজন কত এখানে, এটা আর কি 10 গ্রাম মাইনাস ডাব্লিউটি, এটা আমাদের 9.4 গ্রাম মাইনাস কি ডাব্লিউটি এখানে, ওকে। আচ্ছা, আর সোনার ঘনত্ব আমরা জানি এখানে কি 19,300 জানি, এটা আমরা জানি আর কি। তো আমার কোশ্চেন গুলো দেখি কি বলছে, এই বস্তু কর্তৃক এবি তলের উপর চাপ কত হবে এখানে। তো এবি তল বলতে আমরা কি বুঝতেছি বলতো, এবি হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে, ওকে। এ দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা চাপের সূত্র জানি পি ইকুয়াল টু এফ বাই এ। তো এ হচ্ছে আমাদের কত এখানে 600 গ্রাম, এই 600কে আপনি যদি এখানে 1000 দ্বারা ভাগ করে দেন এখানে, তাহলে পাবেন 0.6 গ্রাম পাবেন, আর জির মান 9.8। আর এফ এ মানে কি আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এবি, দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তার মানে কি 50 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে মিটার করলে কি আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমাদের সেন্টিমিটার স্কোয়ার আছে এখানে। তো স্কোয়ার মানে কি 100 ইনভার্স মানে 10^-2 কে স্কোয়ার করবো, তাহলে কত হবে এখানে 10^4 হবে এখানে। তো এই মানটা কি 10^4 করবো, এই 50 × 10^4 মিটার স্কোয়ার। তো সূত্র করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এফ এফ মানে এম এ, এম জি বা করা যাবে, এফ ইকুয়াল টু আমাদের এম এও করা যাবে এখানে, এম জিও করা যাবে এখানে, ওকে। তো বলছে সোনার বারটের খাদ মেশানো আছে কিনা বা আছে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো সোনার বাতাসে ওজন দেওয়া আছে এখানে 10 গ্রাম, এটা দেওয়া আছে এখানে।
তো এখন এই 10 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ 1000 দ্বারা ভাগ করবো এখানে, আর 9.8 দিয়ে আমরা করে দেখবো যে ওয়েটটা পাবো এখানে। ওকে, এটা আমাদের বাতাসে ওজন, এখানে এটা কি ওজন। তো গ্রাম ভর দেওয়া আছে এখানে, 9.8 দিয়ে গুণ করলে আমাদের কি, আমরা ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এমজি জানি না এখানে, এটা পাবো আর কি। আবার পানিতে ওজন কত হবে এখানে, এই 9.8 গ্রাম দেওয়া আছে, এটাকে 1000 দ্বারা ভাগ করে 9.8 দিয়ে করলে আমাদের কত হবে এখানে, এত নিউটন পাবো আর কি। তো আমাদের এই সোনার হচ্ছে বাতাসে ওজন এবং পানিতে ওজন দেওয়া আছে এখানে, তার মানে এখানে একটা ওজন হারাইছে না, দেখুন আমাদের এখানে ওজনটা আছে কত এখানে 10, আর এখানে আছে 9 পয়েন্ট এত, তার মানে এটাকে বাতাসে ওজন হবে এই যে এটা যেটা ফাইনাল প্লাম এখানে, এটা থেকে এটা বাদ দিলে আমাদের কত হবে এখানে, এই মানটা হচ্ছে হারানো ওজন এখানে, কি এটা হারানো ওজন। আমরা জানি হারানো ওজন এবং অপসারিত পানির ওজন কি সমান হবে, এখানে কি বললাম, এখানে হারানো ওজন এবং কি অপসারিত পানির ওজন সমান হবে। তো হারাইছে কতটুকু বলতো, এই 10 গ্রাম থেকে আমাদের এই মানটা হারাইছে এখানে, এই যে আমাদের 9.48 গ্রাম। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, এটা থেকে এটা আমাদের হারাইছে। তো এটাকে ক্যালকুলেট করে আমাদের এই মানটা পেলাম, আবার এটাকে করে তো এটা পেলাম, তো বিয়োগ করতে হবে কি, এই যে এই পরের দুটো অংশ থেকে বিয়োগ করব, বিয়োগ করে আমরা হারানো ওজন পেলাম কি 0.0051 পেলাম এখানে, এই মানটা পেলাম আর কি। ওকে, এখন আমরা প্লবতা মানে আমরা কি জানি, হারানো ওজন এবং প্লবতা সমান হবে, তো প্লবতার সূত্র হচ্ছে কি ভি রো জি এখানে। ওকে, ভি রো জি। তো প্লবতা হারানো ওজন ইকুয়াল টু প্লবতা, প্লবতাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। ওকে, প্লবতা হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল। তো এইটা আমাদের এখানে ভি রো জি ইকুয়াল টু এটা লেখা যাবে, তার মানে আমাদের বের করতে হবে যে সোনার ঘনত্ব বের করতে হবে মেইনলি। তো ঘনত্ব বের করার জন্য রো ইকুয়াল টু এম বাই ভি লেখা লাগে। ওকে, তো আমরা এখানে এম এর মানটা জানি এখানে, কিন্তু আমাদের এই আয়তনটা জানি না এখানে। তো আয়তন বের করার জন্য আমরা করবো কি, যে ভি রো জি। হ্যাঁ, তো আমরা যদি পানির মধ্যে এখানে কাজটা করতেছি এখানে, তার মানে পানিতে এখানে ঘনত্ব কত 1000, আর জি তো 9.8, এটাকে ভাগ করে দিয়ে আমরা দেখবো যে এই মানটা পাবো আর কি, এটা কার মান, আয়তনের মান। ওকে, ক্যালকুলেশন দেখবেন, কারণ এটা পানির মধ্যে আমরা এই হারানো ওজন হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, তো সোনার ঘনত্ব কেন, রো ইকুয়াল টু এম বাই ভি, এম হচ্ছে কত 0.01, এম এর মানটা এখানে দেখুন দেওয়া আছে এখানে 0.01 দেওয়া আছে এখানে, এই যে এই যাতে দেখুন 0 পয়েন্ট, এটা গ্রামে দেওয়া আছে এখানে। আচ্ছা, আমাদের এখানে এই ভরটা কি এখানে দেওয়া আছে, একটু একটু ওয়েট করি, আমরা তো এখানে দেখি একটু ভরের মানটা দেওয়া আছে কিনা। এই যে আমাদের এখানে এই ভরের মানটা আমাদের দেওয়া আছে এখানে, এটা কারণ আমরা ডাব্লিউ ইকুয়াল টু যদি এম জি জানি এখানে, তো এম ইকুয়াল টু কি লেখা যাবে, ডাব্লিউ বাই জি লেখা যাবে এখানে। তো ডাব্লিউ হচ্ছে আমাদের কত পেলাম এখানে, বাতাসে ওজন কত পেলাম এখানে, ওই 0.098 পেলাম, আর এখানে 9.8, এটা ভাগ করলে কত 0.01 পাবো, আর আমাদের আয়তন পেলাম। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে 19,215 পাচ্ছে এখানে, কিন্তু আমাদের সোনার আসল সোনার ঘনত্ব কত 19,300। তার মানে আমাদের কিন্তু এখানে দেখুন আমাদের এই সোনাটাতে খাদ মেশানো আছে, কেন বলুন তো, কারণ আমাদের আসল সোনার ঘনত্ব আমাদের কি 19,300, কিন্তু পেলাম কত এখানে 19,215 পেলাম। ওকে, তার মানে আমাদের একটু খাদ মেশানো আছে সোনাটাতে। তো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু বাজারে গিয়ে সোনার খাদ মেশানো আছে কিনা এটা বের করতে পারবেন। 11 নম্বর, এখানে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর ওজন ঘনত্ব দেওয়া আছে এখানে, এই যে এটা হচ্ছে ওজন ডাব্লুর মান, এবং এটা কি ঘনত্ব দেওয়া আছে এখানে, ওজন হচ্ছে ডাব্লু আর ঘনত্ব আমাদের কি এখানে আমাদের রো, আর জির মান দেওয়া আছে এখানে। বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন কত হবে এখানে, তো আমরা বস্তুর প্রথমে আয়তন বের করি আমরা এখানে, আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমাদের দেখবেন যে আমাদের এই মানটা পাবো 2 × 10 তো আমাদের এই সেন্টিমিটার আছে, এটাকে মিটার করলাম, আবার এটা আমাদের কি সেন্টিমিটার আছে মিটার করলাম, আবার এটা 100 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে। আর ভর কত এখানে, ভর মানে কি ডাব্লিউ ইকুয়াল টু যদি এম জি হয় এখানে, তাহলে আমাদের ভর ইকুয়াল টু কি আমাদের ডাব্লিউ বাই জি, এখানে জির মান এখানে দেওয়া আছে দেখুন আমাদের, মানে এখানে ডাব্লিউ মান হচ্ছে 9.8, আবার জির মান 9.8, এটা কাটলে আমাদের 1 কেজি ভর এখানে। ওকে, আর পানির ঘনত্ব কত আমরা 1000 জানি এখানে, তো এটা এভাবে লিখলে হবে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে আয়তন বের করলাম, তো আমরা বাতাসে ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এখানে। ওকে, তো আমরা বাতাসে ওজনটা আমরা 1 এর সাথে 9.8 গুণ করলে কত 9.8 পাবো। এখন আমরা জানি এখানে হারানো ওজন এবং কি আমাদের এখানে অপসারিত পানির ওজন সমান হবে, তো হারানো ওজনটা হচ্ছে প্লবতা, তো এটা মানে হচ্ছে ভি রো জি। ভির মান আমরা কত পেলাম এখানে, দেখুন ভির মানটা কত পেলাম এখানে, আমাদের মেইনলি বের করতে হবে কি এখানে ওজন কত, হারানো নিমজ্জিত অবস্থা ওজন কত এখানে। তো এখানে এই ভির মানটা 2 × 10⁻⁴, এই 2 × 10⁻⁴ করলাম এখানে, আর এখানে পানিতে ওজন ঘনত্ব কত এখানে 1000, আর এখানে কি জির মান 9.8, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 1.96 পাবেন এই মানটা। ওকে, এটা হচ্ছে আমাদের কি এখানে প্লবতা পেলাম এখানে, বা হারানো ওজন। তো আসলে পানিতে ওজন কতটুকু হবে এখানে, বাতাসে ওজন যেটা হবে এবং প্লবতা বা হারানো ওজন যেটা হবে, এটা বিয়োগ করলে আমাদের কি পাবো এখানে, বাতাসে ওজন পাবো। তার মানে আমাদের এখানে এই বাতাসে ওজন যেটা আছে এখানে 9.8, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে দেখুন, এই 9.8 এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে, যে 9.8 এর বাতাসে ওজন, এবং আমাদের ওই ক্ষেত্রে একটা ঘনত্ব দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি যদি এখানে ওই যে মানটা পেলাম এখানে প্লবতার যে মানটা পেলাম, এটা বিয়োগ করলে আমরা কি পাবো এখানে, হারানো ওজনটা পাবো এখানে। ওকে, একই বিষয়।
তাহলে আমাদের বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে এখানে, এটা আর কি এত নিউটন ওজনে। একইভাবে বলছে আমাদের দৃশ্যপটে আর্কিমিডিজের সূত্র সমর্থন করে কিনা। আর্কিমিডিজের সূত্র কি বলছে এখানে, হারানো ওজন এবং কি অবশ্যই পানির ওজন কি সমান হবে এখানে। ওকে, তো আমরা ক থেকে আমরা যেটা পেলাম এখানে, এই হারানো ওজনটা কি পেলাম এখানে 7.8 পেলাম, এবং বাতাসে ওজন দেওয়া আছে এখানে, এটা এগুলো কিন্তু আমাদের ইনিশিয়ালি মান দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু কি, আমরা জানি এখানে ওই দুটার বিয়োগফল হবে, তো 9.8 এবং কি আমাদের এখানে 7.8 এর বিয়োগ করলে 1.9। তো আমরা দেখি প্লবতা বের করে দেখি আমাদের ওই মানটা পাই কিনা এখানে। তো প্লবতা ইকুয়াল টু ভি রোজ দিই এখানে, ভি হচ্ছে আয়তন আমরা পেলাম ক থেকে, এটা হচ্ছে আমাদের 1000 এবং কি 9.8 গুণ করে আমরা কি 1.9 পেলাম এখানে। তো 1.9 যেহেতু একই হয়েছে, তার মানে কি এখানে প্লবতা এবং হারানো ওজন সমান, তার মানে কি আর্কিমিডিজ শুধু সমর্থন করছে। এরপরে কোশ্চেনটা এখানে 12 নম্বর, 2 কেজি ভরের একটি আম এত মিটার উঁচু গাছ থেকে মুক্ত হয়ে পড়েছে এখানে। ওকে, তাহলে 2 কেজি ভর মানে এম এর মান দেওয়া আছে এবং এবং উচ্চতা দেওয়া আছে এখানে, হাইট। ভূমি স্পর্শ করার পূর্বে আমটির গতিশক্তি কত হবে এখানে, ভূমি স্পর্শ করার পূর্বে আমটির গতিশক্তি কত হবে এখানে। তো আমাদের যেহেতু আমাদের কোনো একটা বস্তু, একটা বিষয় মনে রাখবেন যে উপর থেকে কোনো একটা বস্তু পড়ে এখানে, উপর থেকে, তখন এর আদিবেগ ইনিশিয়ালি জিরো থাকবে অল টাইম। যে কোনো বস্তু যখন উপর থেকে পড়বে তখন আমাদের কি হবে এখানে, আদিবেগ জিরো থাকবে এখানে। ওকে, এটা আপনি মনে রাখবেন, এটা আপনার ফিউচারে যখন এইচএসসি থেকে সায়েন্স পড়বেন তখন দেখবেন যে এই কাজটা লাগবে। তো আদিবেগ দেওয়া আছে এখানে, তার মানে হাইটের মান উচ্চতা দেওয়া আছে 60 মিটার এবং ভর দেওয়া আছে 2 কেজি দেওয়া আছে এখানে। ওকে, তো মুক্তভাবে বস্তুর বেগ কত, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা জানি। মানে সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, 2s এখানে। তো এস মানে জি লেখা যাবে এবং কি এস মানে এইচ লেখা যাবে। তো ভির মান যদি বের করতে বলছে তার মানে এখানে সূত্র করলে আমাদের কিন্তু অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের ভি পেলাম এখানে, তো আমাদের বের করতে বলছে গতিশক্তি। আমরা গতিশক্তি জানি হাফ এম ভি স্কোয়ার, তো এম তো 2 এখানে, আর বেগের মান পেলাম, এটা মান বসাই দিলে অ্যান্সার শেষ। এরপরে কোশ্চেন বলছে এখানে, ভূমি থেকে 40 মিটার উপরে আমরা আমটির গতিশক্তি বিয়োগশক্তির 2/3 হবে কিনা। 2/3 মানে 2/3 এখানে, এটা হবে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বলতেছি, ভালো করে করবেন এটা, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে। তো আমাদের এখানে 40 মিটার উপরে কথা বলছে। ওকে, কি বলছে 40 মিটার উপরে, তার মানে এখানে উচ্চতা কত 40 মিটার। তো আমরা প্রথমত এখানে বিভব শক্তির মানটা বের করি এখানে, কি করি বিভব শক্তির মানটা। তো একটু আমি বলি, ধরলাম এখানে আমি একটু চিত্র আর্ট করতেছি এখানে, এটা আমাদের দূরত্ব হচ্ছে কত এখানে 40 মিটার এখানে এটা। তো ধরলাম আমাদের এই জায়গাতে আসছে এখানে কত আছে, এই ভূমি থেকে এই দূরত্ব হচ্ছে এক্স মিটার, আর আমাদের এটা কত হবে এখানে 40 মাইনাস এক্স হবে এখানে। ওকে, 40 মাইনাস এক্স, কারণ আমাদের ভূমি থেকে যদি এই মানটা যে এক্স হয় এখানে, এই অংশটা যদি এটা কালারটা একই হয়ে গেছে এখানে, তাহলে আমাদের এই পুরোটা যদি 40 হয় তাহলে আমাদের 40 মাইনাস এক্স হবে না এখানে। তো বিভব শক্তির জন্য আমাদের উচ্চতা নির্ণয় করি কি আমরা, কি বলতো এখানে ভূমি থেকে 40 মিটার আছে, এখানে কি বলা আছে ভূমি থেকে 40 মিটার উপরে গতি। আচ্ছা, ও এখানে সরি আমি একটু ভুল করেছি, এটা আমাদের মোট উচ্চতা কত দেওয়া আছে এখানে বলতে, এখানে 60 দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে 60। তো আমি একটু মিস্টেক করছি, এটা আমাদের তো মোট উচ্চতা দেওয়া আছে এখানে, আমি কেন উল্টাপাল্টা কাজ করলাম। তো এটা আমার কোন ভূমি এখানে, হ্যাঁ ভূমি থেকে আমাদের এটার উচ্চতা কত আছে এখানে 60 দেওয়া আছে এখানে, 60। এরা বলছে ভূমিতে 40 মিটার উচ্চতা, তার মানে এখান থেকে এটা মনে হয় 40 এই জায়গাটা, হ্যাঁ। তো এখানে যদি এটা 40 হয় তাহলে আমাদের এই অংশটা কত হবে এখানে, মোট 60 থেকে 40 বাদ দিলে কি 20 হবে না। তাহলে আমাদের এই অংশে এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে আমাদের এখানে কি বলছে গতিশক্তি বিকশিত 2/3 হবে কিনা। তো আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা নির্ণয় করে নিচ থেকে উপরে, তো নিচ থেকে উপরে কত এখানে 40 মিটার। তো ভি রো জি এখানে, ভি মানে এম জি এইচ এখানে, এম মানে 2 কেজি ভর, জি মানে 9.8 এবং এটা উচ্চতা হচ্ছে 40। তাহলে এখানে আমাদের বিভব শক্তির মানটা পেলাম এখানে, এই মানটা। আবার 40 মিটার উপরে আমাদের বেগ যেটা হবে এখানে, বেগের ক্ষেত্রে আমাদের দেখুন আমাদের এখান থেকে নিচের দিকে নামতেছে, কিন্তু নিচের দিকে কয় মিটার দূরে নামতে 20 মিটার। ওকে, তো আমাদের এখানে সূত্র জানি কি হাফ এম ভি স্কয়ার, এটা আমরা সূত্র জানি এখানে গতিশক্তির সূত্র জানি, কিন্তু এম এর মান জানি কিন্তু ভি স্কয়ার মান জানি কি আমরা না। তো ভি স্কয়ার মানটা বের করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gx, বা এখানে এইচ বলতে পারেন এখানে। তো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, এটা আদিবেগ যখন উপর থেকে যখন কোনো একটা বস্তু পড়বে তখন অবশ্যই আদিবেগ কি হবে এখানে 0 হবে এখানে। তো 2g মানে 9.8 আর হচ্ছে আমাদের এখানে উচ্চতা কত বলতে এখানে 20 হবে এখানে, কারণ উপর থেকে পড়তেছে এখানে। তো 20 নিলাম, আর আমাদের এখানে এটা গুণ করে দেখবেন যে আমাদের মানটা কত পাবে এখানে, এইটা গুণ করে দেখবেন একটা মান পাবো। আমরা এটাকে এম ভি স্কয়ার করলে কি এই 2 কাটবো এখানে ভর, আর এই মানটা থাকবে, মানে করলে 292 পাবেন, এখানে আমাদের 292 পেলেন। তাহলে আমাদের সত্যমতে কি বলা আছে এখানে একটু ভালো করে দেখুন, যে গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। তাহলে গতিশক্তি বিভব শক্তির 2/3 মানে কি, এই গতিশক্তির মানটা হবে কি এখানে 2/3 হবে কি বিভব শক্তি, মানে এখানে ইপি হবে এখানে। তো মানগুলো বসাবেন এখানে, এখানে আমাদের এটা পেলেন কত, এখানে একটা প্লেন হচ্ছে আপনার 784 এখানে,
আর এটা হচ্ছে আমাদের 352, এখানে হচ্ছে এই গতিশক্তি পেলেন কত, 392 ইজিক্যাল টু, এটা পেলেন, আর হচ্ছে আমাদের এটা মান কত পেলেন এখানে, আহ এটা মান কত পেলেন এখানে দেখুন তো, এখানে কত পেলেন, 392, আর এখানে 784 এখানে, ওকে। এইটা আর কি আমাদের এখানে, ওকে। তো এই আর কি বিষয়। এখন এটাকে চাইলে আপনি এখানে এভাবে লিখেও ওই এভাবে করেও কিন্তু কাটাটি করতে পারবেন এখানে, হবে কিনা মানে 2/3 হবে কিনা এটা আমাদের বলছে। এখন এটা কাটলে দেখেন হাফ পাচ্ছে, মানে একে 2/3 হবে না, আমাদের হবে কি হাফ হবে, এখানে কি হবে, অর্ধেক হবে, এখানে কি হবে, অর্ধেক, ওকে। এই আর কি। একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আপনার এই 12 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বলছে এখানে, তার মানে এই 12 নম্বর বেশি বেশি ইম্পর্টেন্ট এখানে। একটা বিষয় মাথায় রাখবেন যে আমি যদি দুটো এখানে যদি জায়গা নেই, এখানে স্পেস নেই, তাহলে ভূমি থেকে দূরত্ব এটাকে আমি বিভক্তির জন্য বলি এখানে, এটা আমি এক্স নেই, তো ভি ইকুয়াল টু এম জি এক্স হবে এখানে। আর গতিশক্তির জন্য আমাদের উচ্চতা কি উপর থেকে নিচে হবে এখানে, তো এখানে আসছেন এই জাতে, তার এই জাটার উচ্চতা হবে, এটা মনে করি আমি যে পি নেই এখানে, এখানে হাফ এম ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার মানে কি বলুন, এখানে ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2g এক্স এখানে, কারণ ইউ মানে 0, আদিবেগ 0 হবে এখানে। তো আমরা নেক্সট করবো কি বায়ু দূষণ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।